আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রিজওয়ানা ইলফিস। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রে আবারও পুলিশের সাথে সংঘর্ষে 5 শ্রমিক নিহত, বেশ কয়েকজন গুলিবিদ্ধ সহ আহত 25। দেশে করোনায় আরও 101 জনের মৃত্যু, কঠোর লকডাউনে নানা অজুহাতে ঘুরছে মানুষ, রাজধানীতে যানবাহনের চাপ। লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়ে বিপাকে বিমান কর্তৃপক্ষ, যাত্রীদের বিক্ষোভ সংকট সমাধানের চেষ্টায় কয়েক সচিব। বাংলা চলচ্চিত্রে সোনালী দিনের আরেক অভিনেতা ওয়াসিমের মৃত্যু, বনানীতে চিরনিদ্রায় অভিনেত্রী কবরী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে বাঁশখালীর গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে শনিবার পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে 5 জন নিহত হয়েছে, গুলিবিদ্ধ সহ আহত অন্তত 25 জন। ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষুব্ধ শ্রমিকরা আগুন ধরিয়ে দেয়। ঘটনা তদন্তে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনি আক্তারের নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাইফুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে জানাচ্ছেন শাহিদা পিয়া। বাঁশখালীর গন্ডামারায় এসালম গ্রুপের মালিকানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি সহ বেশ কয়েকটি দাবি নিয়ে গত কয়েকদিন ধরে মালিক পক্ষের সাথে অসন্তোষ বিরাজ করছিল শ্রমিকদের। বকেয়া বেতন পরিশোধ সহ 12 দফা দাবিতে শুক্রবার থেকে শ্রমিকরা আন্দোলন করলেও মালিক পক্ষ তাতে সাড়া দেয়নি। শনিবার সকালে শ্রমিকরা আবারও আন্দোলন করলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। শ্রমিকদের অভিযোগ, পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন 4 জন। আহত 16 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। রমজানের ইফতারের সময় টাইম দেয় না, একজন লোক নামাজ পড়তে গেছে, চাইনিজ ওকে দিয়ে একটা লাত্তি মেরে নিয়ে আসছে। আবার আজকে আন্দোলন করছি, ওরা বিস্ফোরণ শুরু করেছে, গোলাগুলি মনে হচ্ছে হয়ে হাল্লার। আমাদেরকে বেতন দেয় না, সে বলে আমরা 12টা দাবি দিছি, আমাদের রমজান মাসে ইফতারি করার জন্য সময় কম দেয়। 13 জন আছেন, ওনাদের চিকিৎসা চলছে আমাদের সার্জারি ওয়ার্ডে। তো রোগীদের চিকিৎসার জন্য যা যা করা দরকার তা করা হচ্ছে। এদিকে বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনায় হামলা চালানোর পর পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে বলে দাবি ডিআইজির। অনেক শ্রমিক একত্রিত হয়েছে, আবার কিছু পার্শ্ববর্তী এলাকার লোকজনও হয়তো সেখানে একত্রিত হয়েছে। এর ফলেই ঘটনাটার অবনতি ঘটে। একটা পর্যায়ে পুলিশের কোনো উপায় ছিল না নিজের জীবন রক্ষা করার জন্য এবং এই যে সম্পত্তি রক্ষা করার জন্য গুলি করা। আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি, সেই তদন্ত কমিটি বিস্তারিত তদন্ত করে যখন সাক্ষ্য প্রমাণ সহ উপস্থাপন করবে তখন আমরা বুঝতে পারব। এর আগে 2016 সালে একই বিদ্যুৎ কেন্দ্রে স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষে 4 জন নিহত হয়। কয়লাভিত্তিক 1320 মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রে 70% মালিকানা এসালম গ্রুপের আর 30% মালিকানা দুটি চীনা প্রতিষ্ঠানের। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। আবারও দেশে করোনায় একদিনে মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 101 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 10,283 জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে সম্পৃক্ত না করলে পরিস্থিতি আরও খারাপ হবে। বেড়েই চলছে করোনা ভাইরাসে মৃত্যুর ঊর্ধ্বগতি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 406তম দিনেও রেকর্ড 101 জনের মৃত্যু হয়েছে, যার মাঝে পুরুষ 69 জন ও নারী 32 জন। এ নিয়ে পরপর দুদিন দেশে করোনা মৃত্যুর সংখ্যা 100-এর ঘর ছাড়ালো। দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 10,283 জনে। 16,185টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 3,473 জনের। এতে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো 7,15,252 জন। 24 ঘন্টায় 5,907 জন সহ মোট সুস্থ হয়েছেন 6,08,815 জন। শনাক্তের হার 21.46 ও সুস্থতার হার 85.12। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.44। যত তাড়াতাড়ি নেওয়া সম্ভব। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা প্রতিরোধে ঘাটতি ছিল, সেজন্যই এই অবস্থা, যদিও সরকার জনগণকে যথেষ্ট সচেতন করেছে। মৃত্যুর মিছিলটার সাথে সংক্রমণের কিন্তু মিছিলটা জড়িত। যত বেশি লোক সংক্রমিত হবে এবং তাদের মধ্যে যদি বয়স্ক লোকের সংখ্যাটা বেশি হয়, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে মৃত্যুটা বেশি হবে। আমরা করোনার আগে না দৌড়িয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছি, মানে করোনা আগে যাচ্ছে, আমরা পিছিয়ে পিছিয়ে তাকে ধরতে চাচ্ছি। এমন একটা জনগণকে সম্পৃক্ত করতে হবে। সচেতন তো করেছেনই, তারা হচ্ছেন অধিক,
তো এই সম্পৃক্ততাটা জায়গায় আমাদের ঘাটতি আছে, এই ঘাটতিটা আমাদের পূরণ করতে হবে যাতে জনগণ নিজেরা ইনভলভ হয়ে যায় যে করোনার বিরুদ্ধে প্রতিরোধ কিভাবে নিতে হবে, তাহলে আমরা করোনা মোকাবেলা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। করোনা প্রতিরোধে সবার স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে মনে করেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সরকারি বিধিনিষেধ অমান্য করে লকডাউনের রাস্তায় বের হচ্ছেন অনেকেই। হাসপাতালে যাওয়ার দোহাই দিচ্ছেন বাইরে বের হওয়া বেশিরভাগ মানুষ। সর্বাত্মক লকডাউনে রাজধানী সড়কে গণপরিবহন না থাকলেও আরও বেড়েছে ব্যক্তিগত যানবাহন ও সাধারণ মানুষের সংখ্যা। মোটরসাইকেলে 2 জন আরোহণ সহ অনেক বিধিনিষেধ মানছেন না অনেকেই, তবে বেশিরভাগ মানুষই দোহাই দিচ্ছেন হাসপাতালের উদ্দেশ্যে বের হয়েছেন তারা। প্রায় প্রতিটি প্রধান সড়কে বসানো হয়েছে চেকপোস্ট। লকডাউন সফল করতে জনগণের সহযোগিতা চায় আইন শৃঙ্খলা বাহিনী। আইন অমান্যকারী অনেককে জরিমানা করা হয়েছে। লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করার পর চালুর ঘোষণা দিয়ে এখন বিপাকে সিভিল এভিয়েশন অথরিটি। শনিবার সকাল থেকে 5 দেশে ফ্লাইট চালুর ঘোষণা দিলেও শুরুতেই হোঁচট খেল। বাংলাদেশ বিমানে ফ্লাইট বাতিলে এয়ারপোর্টে বিক্ষোভ করেন যাত্রীরা। সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে সড়ক অবরোধ করা হয়। সরকারের কয়েকজন সচিব বিমানবন্দরে সাংবাদিকদের জানান, ফ্লাইট চালাতে সাধ্যমতো চেষ্টা করছেন তারা। এদিকে গতকাল সন্ধ্যায় 265 জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদগামী ফ্লাইটটি ভোর 4টার পরিবর্তে 6:15টায় ছাড়ার ঘোষণা আগেই দেয়া হয়। সব নির্দেশনা মেনে যাত্রীরা হাজির হলেও সেই সময়ে ছাড়েনি ফ্লাইট। বাতিলের সিদ্ধান্তে বিক্ষোভ করেন যাত্রীরা। কিভাবে এসছি এগুলো তো বুঝতে হবে মানুষের, তাহলে আমাদের আগে থাকতে জানাবে না, ইনফর্ম দেবে না। এখন আমি যদি আজকে না যাইতে পারি, আমি আবার কতদিন দেশে থাকবো? সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট কখন কিভাবে ছাড়বে তা জানতে সকাল থেকে কারওয়ান বাজারে অফিসের সামনে ভিড় করেন যাত্রীরা। কোনো সমাধান না পেয়ে রাস্তায় অবস্থান নেন তারা। দুপুরের দিকে সৌদি এয়ারলাইন্সের অফিসে ঢোকার সুযোগ পান প্রবাসীরা। নিউজ দিয়েছে যে আজ 17 তারিখ সকাল 6টার থেকে ফ্লাইট আন্তর্জাতিক বিমান সব চলাচল করবে, কিন্তু কোনো বিমানই চলাচল করতেছে না। পাগলের মতো আমরা এখানে ঘুরতেছি। আমরা কি ভাই মানুষ না? আমরা কি বাংলাদেশের নাগরিক না? তা এখানে আসলাম, এখানে তো কিছু বলতেছে না। আমার ফ্লাইট 19 তারিখে। আজকে ফোন তো খালি এই দরজার থেকে দরজা এদার থেকে জায়গায় এর মোয়ের পাল চাইলিছি। এক পর্যায়ে তাদের জানানো হয় 14 থেকে 21 এপ্রিল পর্যন্ত সকল টিকিটধারীর রি-ইস্যু করতে হবে টিকিট, আর 18 এপ্রিল থেকে চলবে ফ্লাইট। যতটুকু আমরা পারি করব, না হলে আপনাদের সব ডাটা আমরা রেখে আপনাদের দেওয়ার ব্যবস্থা করব। আমার পক্ষে তো এখন সব কাজ করা সম্ভব না, যত লোক আসছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বেশ কয়েকজন সচিব যান বিমানবন্দরে। ফ্লাইট চালুর ঘোষণা দিয়ে তা কেন কার্যকর হলো না সে বিষয়ে কথা বলেন তারা। আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আমাদের বিমানের এমডি সুস্পষ্ট ভাষায় বলছেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের ফ্লাইটের ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আইন অনুযায়ী যতটুকু আতিথেয়তা আপনাদেরকে দেওয়ার সেটি দেওয়া হবে। আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে 20 এপ্রিল পর্যন্ত সকল যাত্রীকেই কাছের সেলস অফিসে যোগাযোগ করেই যাত্রা নিশ্চিত করতে হবে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। বেগম জিয়াকে আপাতত হাসপাতালে নিতে হচ্ছে না বলেও জানিয়েছেন তারা। এখন তার তাপমাত্রা 100 ডিগ্রি সামান্য বেশি। শনিবার রাত 9টার পর বেগম জিয়াকে দেখতে যান অধ্যাপক আব্দুস শাকুর খান। এরপর যান ডক্টর মোহাম্মদ আল মামুন, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক FM সিদ্দিকী ও দলের চিকিৎসক নেতা অধ্যাপক AZM জাহিদ হোসেন। 4 চিকিৎসক প্রায় আধা ঘন্টা বেগম জিয়ার চিকিৎসার বিভিন্ন দিক পর্যালোচনা করেন। তারা জানান, বিএনপি চেয়ারপারসন মানসিকভাবে বেশ শক্ত আছেন। বাড়ির ভেতরে হাঁটাচলা করছেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনার পাশাপাশি সাম্প্রদায়িক শক্তিকেও প্রতিহত ও পরাজিত করা হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবসে গতকাল ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে ওবায়দুল কাদের বলেন, জাতির সামনে এখন 2টি চ্যালেঞ্জ। প্রথমটি হচ্ছে করোনা, দ্বিতীয় ঢেউ প্রতিরোধ করা। এক্ষেত্রে সরকার সব ধরনের চেষ্টা করছে। আন্তরিকতার কোনো অভাব নেই। কাজটা কঠিন, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করা হবে। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো স্বাধীনতার শত্রু, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করা। এই 2 শক্তিকে মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক জানান, জ্বালাও পোড়াওয়ে জড়িত হেফাজতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিদেশি শক্তির মদতপুষ্ট সরকার গণতন্ত্র ও জনগণের অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভয়াবহ সময় পার করছে বাংলাদেশ। দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের 9 বছর উপলক্ষে গতকাল বিএনপির ভার্চুয়াল আলোচনায় মির্জা ফখরুল এসব কথা বলেন। ইলিয়াস আলী সত্যবাদী ও সাহসী নেতা ছিলেন মন্তব্য করে তিনি বলেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলায় তাকে গুম করা হয়েছে। ইলিয়াস ফিরে আসবেন বলে এখনও সবাই আশা করে। নেতাকর্মীদের গুম করে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। করোনায় আক্রান্ত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতারা। বাংলা চলচ্চিত্রের আরেক গুণী শিল্পী, ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় নায়ক ওয়াসিম আর নেই। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা ওয়াসিম বেশ কিছুদিন ধরেই কিডনি, ফুসফুস ও উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত 12:30টার দিকে চিকিৎসক জয়ন্ত নারায়ণ শর্মা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 71 বছর। 1972 সালে ছন্দ হারিয়ে গেল সিনেমার সহকারী পরিচালক হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে ওয়াসিমের। নায়ক হিসাবে যাত্রা শুরু রাতের পর দিন সিনেমার মধ্যে দিয়ে। এরপর একে একে দোস্ত দুশমন, দ্য রেইন, বাহাদুর, সওদাগর, চন্দনদ্বীপে রাজকন্যা, নরম গরম, বেদীপ ও ইমান সহ 152টি সিনেমায় অভিনয় করেছিলেন ওয়াসিম। রাতে তার মরদেহ হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে প্রথম এবং 3টায় বনানীতে দ্বিতীয় জানাজা শেষে ওয়াসিমকে বনানী কবরস্থানে দাফন করা হবে। বাদ জোহর ফার্স্ট জানাজা হবে হচ্ছে গুলশান সেন্ট্রাল মস্কে, গুলশান আজাদ মসজিদে, এবং সেকেন্ড জানাজা ওনার যেটা হবে সেটা হচ্ছে বনানী কবরস্থানে। তো এফডিসিতে ওনার ক্যারিয়ার এবং ওনার লাইফের সবচেয়ে ভালো টাইমটা ওখানে কাটিয়েছেন, কিন্তু আনফর্চুনেটলি এখন লকডাউনের কারণে এবং এফডিসি বন্ধ হওয়ার কারণে ওখানে আমরা জানাজা করার কোনো সুযোগ পাচ্ছি না। এদিকে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরীকে শনিবার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ছাগলের নাম আবার ছর না, অসুখ নটকে যদি সামনে পাই এইটা কোষে থাপ্পড় মারবো। 14 বছর বয়সী কিশোরী মিনা পাল তখনও কবরী হয়ে ওঠেননি। 7ম শ্রেণীর ছাত্রী তখন। এ সময় একজন গর্ভবতী নারীর চরিত্রে অভিনয়ের জন্য মিনা পালকে বেছে নেন পরিচালক সুভাষ দত্ত। লাইট, ক্যামেরা, অ্যাকশন এসবের সাথে কিছুই পরিচয় না থাকা সত্ত্বেও অত্যন্ত সাবলীলভাবে অভিনয় করেন 1964 সালে মুক্তি পাওয়া সুতরং সিনেমায়। চলচ্চিত্রটির লেখক সৈয়দ শামসুল হক তার নাম পরিবর্তন করে রাখেন কবরী। জাত অভিনেত্রী হিসাবে কবরীর অভিযাত্রাটা সেই প্রথম সিনেমা থেকেই। এরপর কয়েকটি উর্দু সিনেমায় অভিনয় করেন তিনি। 1968 সালে আবির্ভাব সিনেমায় জুটি গড়েন নায়ক রাজ্জাকের সাথে। বাণিজ্যিকভাবে তুমুল দর্শকপ্রিয়তা পায় এটি। এরপর 1973 সালে ঋত্বিক ঘটকের তিতাসে একটি নদীর নাম। 1975 সালে অভিনেতা ফারুকের সাথে অভিনয়ের রসায়নটা ভালোভাবে জমে ওঠে সুজন সখী সিনেমার মাধ্যমে। 1978 সালে মুক্তি পাওয়া আরেক তুমুল জনপ্রিয় ছবি সারেং বউ। সেখানেও অভিনেতা হিসেবে পান নায়ক ফারুককে। মূলত বাঙালি দর্শকদের মননে দাগ কাটা একের পর এক সিনেমা মুক্তি পায় 70 ও 80 দশকে। ব্যক্তিজীবনে অভিনেত্রী পরিচয় ছাপিয়ে রাজনৈতিক পরিচয়ে পরিচিত হন 2008 সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে। সম্পৃক্ত হন বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে। কিন্তু করোনা ভাইরাস নামক অণুজীবের কাছে পরাস্ত চলচ্চিত্রের মিষ্টি মেয়ের জীবন। 14 দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 71 বছর বয়সে জীবনের অবসান ঘটল 71-এর মুক্তি সংগ্রামে অবদান রাখা কবরীর। শনিবার দুপুরে তার মরদেহ নিয়ে আসা হয় গুলশানের বাসভবনে। কিছু মিলে সবচেয়ে মনে করেছিলাম যে কবরী আপা খুব আর্লি রিকভারি করবে, ফারুক ভাইকে নিয়ে সবচেয়ে বেশি সংখ্যায় ছিলাম। কিন্তু কবরী আপা যে এরকম অবস্থা হবে, আমার সাথে কর্মীটোলা বসে কথা দুইবার আমার বলে তুই কালো ভুনা দিয়ে খাওয়াবি, কিন্তু আমি রেডি আছি, কিচ্ছু হবে না। আমি আমাদের আসতে হবে কিনা, বলছে রিক্সে থাকিস না, আমি সব ঠিক আছে।
কবরী ম্যাডাম মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন, শুটিং করে গেছেন, এডিটিং করে গেছেন, ফিল্মের সাথে জড়িত। তিনি তার সত্তাটাকে সবসময় জাগ্রত রেখেছেন, তার শিল্প সত্তাটাকে জাগ্রত রেখেছেন। বনানী কবরস্থানে গার্ড অব অনার ও জানাজা শেষে চিরজীবনের জন্য শায়িত করা হয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারাহা বেগম কবরীকে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তারেক শামসুর রেহমান মারা গেছেন। শনিবার রাজধানীর উত্তরায় নিজের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ। রাজধানীর উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের দোলনচাপা ভবনের 14 তলায় নিজের ফ্ল্যাটে একাই থাকতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর তারেক শামসুর রেহমান। শনিবার সেই ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া যায়। সকালে তার বাসায় কাজের জন্য আসেন ফাতেমা বেগম। কলিং বেল দিয়ে কোনো সাড়া না পেয়ে চলে যান অন্য ফ্ল্যাটের কাজে। 10:30টার দিকে আবার এসে কলিং বেল বাজান, ডাকাডাকি করেন। এবারও কোনো সাড়া শব্দ নেই। এরপর ফ্ল্যাটের সিকিউরিটি, প্রতিবেশী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে ফ্ল্যাটের তালা ভাঙেন। তারেক শামসুর রেহমানের মরদেহ মিলে বাথরুমের সামনে। কলিং বেল টিপ দিতেছি, খুলে না। হ্যাঁ, তো মনে হয় 5-6টাই দিছি কলিং বেল, বুঝছেন, খুলে না। যেখানে আমি 2টা দিলে খুলে ফেলাই। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিবি, সিআইডির ক্রাইম সিন। শারীরিক অসুস্থতার কারণে পড়ে গিয়ে মাথা আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ ও বমির আলামত মিলেছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাথরুমের সঙ্গে একটা পা দুটি তার বাথরুমে এবং মাথার সহ শরীরের অর্ধাংশ বাইরে পড়া। তো যেটা মনে হচ্ছে যে পড়ে যাওয়ার পরে উনি হয়তো বমি করেছেন, মাথায় আঘাত পেয়েছেন এবং রক্ত বমিও করেছেন, মাথা থেকে হয়তো ব্লিডিং হয়েছে। তো এই অবস্থায় আমরা প্রাথমিকভাবে পেয়েছি। ফ্ল্যাট কিংবা রাজধানীতে নেই তার কোনো নিকট আত্মীয় স্বজন। পরিবারের সদস্যরা থাকেন আমেরিকা, ভাই থাকেন পিরোজপুরে। ফ্ল্যাটের প্রতিবেশীরাই ছিল তার আপনজন। তারা জানান তিনি সুস্থ ছিলেন। তার এমন মৃত্যু কোনো অবস্থাতে কাম্য নয়। আমরা অত্যন্ত মর্মাহত, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের ব্লক এন্ড মালিক কল্যাণ সমিতির একজন সাবেক অভিভাবককে আমরা আজকে হারালাম। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক এই চেয়ারম্যানের আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি এবং তুলনামূলক রাজনীতি নিয়ে একাধিক গ্রন্থ রয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি জুনায়েদ আল হাবিবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার বিকেলে রাজধানীর বাড়িধারা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে দুপুরে গ্রেফতার করা হয় সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদকে। এ নিয়ে হেফাজতে ইসলামের 7 নেতাকে গ্রেফতার করা হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম সাংবাদিকদের জানান, সাম্প্রতিক নাশকতা এবং হেফাজতের পুরনো মামলায় জুনায়েদ আল হাবিবকে গ্রেফতার করা হয়েছে। ভৈরবে 2 গ্রামে শেখ ও শিকদার গোষ্ঠী সংঘর্ষে নিহত হয়েছে 2 জন। উভয় পক্ষের প্রায় অর্ধশত বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট হয়েছে। শনিবার 2 দফায় ভৈরবের খলাপাড়া ও লুন্দিয়া গ্রামের শিকদার বাড়ি ও শেখ বাড়ির মধ্যে সংঘর্ষ হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পাগলা বাড়ি ও মিনার বাড়ির মধ্যেও। এ সময় উভয় পক্ষের 2 জন নিহত হয়। আহত হয় অন্তত 30 জন। নিহতরা একই বংশে। তারা হলেন লুন্দিয়া গ্রামের শেখ পাভেল ও খলাপাড়া গ্রামের শেখ মকবুল। আহত কালামিয়া জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে 2 বংশে বিরোধ চলে আসছে। শনিবার সকালে ধান মাড়াই নিয়ে প্রথমে সংঘর্ষ বাঁধে, পরে দুপুরে আবার 2 পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে 2 জন নিহত হয়। আহত 5 জনকে ঢাকায় আনা হয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রে আবারও পুলিশের সাথে সংঘর্ষে 5 শ্রমিক নিহত, বেশ কয়েকজন গুলিবিদ্ধ সহ আহত 25। দেশে করোনায় আরও 101 জনের মৃত্যু। কঠোর লকডাউনে নানা অজুহাতে ঘুরছে মানুষ, রাজধানীতে যানবাহনের চাপ। লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়ে বিপাকে বিমান কর্তৃপক্ষ। যাত্রীদের বিক্ষোভ, সংকট সমাধানের চেষ্টায় কয়েক সচিব। বাংলা চলচ্চিত্রে সোনালী দিনের আরেক অভিনেতা ওয়াসিমের মৃত্যু। বনানীতে চিরনিদ্রায় অভিনেত্রী কবরী।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, রেখে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।